তোমাদের এই তাপের ঘটনা সমূহতে এর নেক্সট যে টপিকটা আছে তাপের পরিবহন। তোমরা সেই ক্লাস 9-এও পড়েছো, ক্লাস 8-এও পড়েছিলে তাপ সঞ্চালন। একটা পদ্ধতি ছিল তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন কি না, তোমরা এরকম দুটো ভিন্ন উষ্ণতার বস্তু পেয়েছিলে। এটা ধরে নাও T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বস্তু, আর একটা ধরে নাও T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বস্তু। হ্যাঁ, এই দুটো বস্তুর এখানে যদি T1 গ্রেটার দেন যদি T2 হয়, এ বস্তুর উষ্ণতাটা যদি বি বস্তুর উষ্ণতার থেকে বেশি হয়, দুটো বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে নিয়ে আসা হয়, তখন কি হয়, এ বস্তু থেকে বি বস্তুতে তাপটা সঞ্চালিত হয়। হ্যাঁ, এটা সংস্পর্শে নিয়ে আসলে তবে কি হয়, তাপের পরিবহনটা হয়, এটা তোমরা জানো। হুম, কিন্তু এটাও তো জানো যে দুটো বস্তু যদি একটা উষ্ণ আর একটা যদি ঠান্ডা হয় আর কি, তাহলে সেক্ষেত্রে একটা পরিবেশের মধ্যে রাখলেও তবুও দেখা যায় কি এদের তাপের আদান প্রদান হয়। যেমন ধরো একটা আমি জলের বোতল ফ্রিজ থেকে বের করে আমি এই পরিবেশে রেখে দিলাম, তাহলে জলের বোতলটা যখন ফ্রিজের মধ্যে ছিল তার যে টেম্পারেচার ছিল, এখন স্বাভাবিকের থেকে এর তাপমাত্রাটা কি বাইরের তাপমাত্রা অনেক বেশি। এটা কি হবে না, বেশি থেকে সে তাপটা গ্রহণ করবে। ঠিক আছে। তো এক্ষেত্রে এই যে একটা বস্তু থেকে আর একটা বস্তুতে যে তাপটা যায়, তাপের যে সঞ্চালনটা হয়, এটা মেনলি তিনটে পদ্ধতিতে হয়। ঠিক আছে। তিনটে পদ্ধতিতে কখন কোন ক্ষেত্রে ঘটে সেটা আমরা বলছি, বা এটা তোমরা হয়তো আগে পড়ে এসেছো, আমি একটু বলে দিচ্ছি। যে মেনলি তিনটে পদ্ধতিতে হয়। একটা হচ্ছে পরিচলন পদ্ধতি, হ্যাঁ, পরিচলন। আর 2 নম্বর হচ্ছে পরিবহন। আর 3 নম্বর হচ্ছে বিকিরণ। এই তিনটে পদ্ধতিতে তাপের সঞ্চালন হয়, মানে একটা বস্তু থেকে আর একটা বস্তুতে যাবে। যেটা বলছিলাম, ধরো জলকে তুমি গরম করছো একটা পাত্রে, এরকম একটা কেটলিতে তুমি কিছু পরিমাণ জলকে রাখবে। জলকে রাখার পর তুমি যখন এখানে উত্তপ্ত করবে, এখানে যখন তাপ দেবে, তখন কি হবে, আগে তো এই পরিবাহীটার নিচের অংশটা গরম হবে, পদার্থটা নিচের অংশটা গরম হবে। গরম হওয়ার পর এই পাত্রের সংস্পর্শে যে জলের কণাটা থাকবে, এখানে যে জলের কণাটা থাকবে, সে কি হবে, গরম হবে। গরম হলে আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে ঘনত্বটা কমে যাবে, তাই তো। আর ঘনত্ব কমে গেলে তখন কি হবে, হালকা হবে, উপরে উঠে যাবে। তাহলে এই কণাটা এখান থেকে চলে গেল উপরে। আর উপরের অপেক্ষাকৃত তোমার কি আছে, ঠান্ডা। ঠান্ডা মানে কি, তার আয়তন কম। আয়তন কম মানে ঘনত্ব বেশি, তো তখন ভারী হবে। ভারী হলে সে তখন কি হবে, আবার নিচে চলে আসবে। আবার নিচে গরমের সংস্পর্শে আসবে, আয়তনে বাড়বে, আবার কি হবে, হালকা হবে, উপরে উঠে চলে যাবে। তাহলে এই যে কণাগুলোর যাতায়াতটা, প্রক্রিয়াটা যেটা চলছে, এটা কি হচ্ছে, কণাগুলো উষ্ণতম স্থানে আসছে, নিজেরা তাপ গ্রহণ করছে, দিয়ে শীতলতম স্থানে চলে যাচ্ছে, দিয়ে কি করছে, শীতলতম স্থানটাকে গরম করতে থাকছে। তার মানে কি হচ্ছে, তাপটা এখান থেকে উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে অণুগুলোর নিজেদের সঞ্চালনের মাধ্যমে একটা স্থান থেকে অন্য স্থানে তাপকে সরবরাহ করছে। তাহলে এইটা হচ্ছে তোমার পরিচালন পদ্ধতি। ঠিক আছে। তাহলে পরিচালন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলো নিজেদের স্থান পরিবর্তনের মাধ্যমে তাপকে সঞ্চালিত করে। ঠিক আছে। আচ্ছা, আমি পরিবহনটা পরে বলছি। এরপরে আসছি বিকিরণ। বিকিরণটা কি না, ধরে নাও তোমার এইরকমের কিছু, এইরকম জায়গায় কিছু এমন জ্বালানি আছে, এরকম জ্বালানি আছে যেটা শীতকালে হয় কি, তুমি এইটাকে আগুন ধরিয়ে দিলে। তাহলে আগুন ধরিয়ে দিলে এরকম ভাবে আগুনের তোমার শিখা তোমার হচ্ছে উঠবে। তো তুমি যখন এরকম পাশে দাঁড়াবে, এরকম জায়গায় যখন তুমি পাশে দাঁড়াবে, তখন কি হবে, তাপ পাবে তো। তাপ পাবে, এটা নিশ্চয়ই তোমরা জানো যে পাশাপাশি যতটা সামনে আমি দাঁড়াতে পারবো, এই এই আগুন যেটা জ্বলছে তার ততটা উপরে দাঁড়াতে থাকতে পারবে কি, আর রাখতে পারবে, পারবে না, পুড়ে যাবে। তার কারণ এই পরিচালন স্রোতের জন্য, মানে উপরের দিকে যে তাপের ফ্লোটা হচ্ছে এটা পরিচালন পদ্ধতিতে, আর পাশের দিকে যে তাপের প্রবাহটা হচ্ছে এটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। ঠিক আছে। তার মানে কোনো জায়গায় আগুন জ্বললে তার চারিপাশে যে তাপটা ছড়াচ্ছে, এটা কিন্তু বিকিরণ পদ্ধতি।
ঠিক আছে। আর উপরের দিকে যে তাপটা ফ্লো হচ্ছে, মানে উপরের দিকে দেখবে অনেক গাছের ধরে নাও নিচে আগুন জ্বলে গেছে, গাছটা দেখবে পাতাগুলো সব পুড়ে গেছে উপরের দিকে। ঠিক আছে, তাহলে এই যে তাপটা উপরের দিকে ফ্লো হচ্ছে সেটা হচ্ছে তোমার পরিচলন পরিচলন। আর সাইডে যেটা আসছে সেটা হচ্ছে বিকিরণ। ঠিক আছে। আচ্ছা, এই বিকিরণ পদ্ধতি আর পরিচালন পদ্ধতি, এই দুটো পদ্ধতি নিয়ে আমাদের ক্লাস 10-এ কোনো রকম কোনো কিছু ব্যাখ্যা নেই, মানে ব্যাখ্যা নেই বলতে এইখানে কোনো কোশ্চেন থাকে না। তোমাদেরকে পড়তে হবে মেনলি এই পরিবহন পদ্ধতি নিয়ে। তাহলে আমাদেরকে জানতে হবে পরিবহন পদ্ধতিটা কি। তাহলে পরিবহন পদ্ধতির ক্ষেত্রে এক্ষেত্রেও তোমার উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে তাপটা সঞ্চালিত হবে। ঠিক আছে, তার মানে এরকম ধরো কোনো একটা পরিবাহী আছে, সিম্পল রান্না করার হাতা খুন্তির ব্যাপারটাও ভাবতে পারো। তুমি এরকম একটা ধাতব দণ্ড, সেই ধাতব দণ্ডের এই অংশটাকে কি করছো, গরম করছো, এটা তাপ উৎসের সংস্পর্শে আছে। দেখবে কিছুক্ষণ পরে যখন এইখানে এই অংশে তুমি হাত দেবে, এই অংশটায় যখন হাত দেবে তখন কি হবে, ওটা দেখবে গরম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এইটা হচ্ছে উষ্ণতম স্থান, মানে এই জায়গার উষ্ণতা যদি T1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর এইখানের উষ্ণতা হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে কি হচ্ছে, T1 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেটার দেন T2 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে তখন কি হচ্ছে না, এখানের কণাগুলো যেমন পরিচলন পদ্ধতিতে কি হচ্ছিল, পরিচলন পদ্ধতিতে যে উষ্ণতম স্থানে যে কণাগুলো আছে তারা কি হচ্ছিল, শীতলতম স্থানে চলে গেছিল। ঠিক আছে, আর এই পরিচলন পদ্ধতি আর একটা বৈশিষ্ট্য, এটা তোমরা ক্লাস 11-এ আবার পড়বে, পরে জানবে যে অভিকর্ষ যেই জায়গায় আছে, যেখানে অভিকর্ষ বল আছে সেই জায়গায় পরিচলন পদ্ধতিতে তাপের প্রবাহ হবে। কিন্তু যেখানে অভিকর্ষ নেই, এমন একটা স্থান যেমন স্পেস স্টেশন, যেটা মহাকাশে স্পেস স্টেশন, সেখানে যদি তোমাকে কেটলিতে ইন্ডাকশন ওভেন আছে, ধরো কারেন্ট সেখানে তো থাকবে। কারেন্ট থাকবে মানে কি, সেখানে সৌরশক্তিকে কাজে লাগিয়ে কারেন্ট উৎপন্ন করা যায়, তো সেই কারেন্ট পাবে। তো কারেন্টে ইন্ডাকশন ওভেন জ্বালাতে পারবে। হুম, বা ধরে নাও, কারণ গ্যাস সিলিন্ডার নিয়ে গেলে তুমি গ্যাস তো সেখানে গরম করতে পারবে না, কারণ গ্যাস পুড়বে কি করে, অক্সিজেন দরকার, অক্সিজেন তো নেই। তো সেই হিসাবে সেখানে গ্যাস পুড়বে না, তাহলে ইন্ডাকশন ওভেন গরম হবে। তো সেখানে গরম হয়ে গেলে তুমি যদি জলকে কেটলির উপর বসিয়ে গরম করতে চাও, তাহলে কেটলির জলটা গরম হবে কি হবে না? হুম, তো এক্ষেত্রে যে বিষয়টা থাকবে সেটা কি, গরম হবে, কিন্তু যে নিয়মে আমাদের পৃথিবী পৃষ্ঠে হয় সেই নিয়মে হবে। ঠিক আছে, এখানে অর্থাৎ পরিচলন স্রোতটা হবে না, অর্থাৎ যেটা বলছিলাম যে নিচের অংশটা গরম হচ্ছে, গরম হয়ে হালকা উপরে উঠে যাচ্ছে, বা উপরে ঠান্ডা জলটা আবার নিচে নামছে, এই যে প্রসেসটা হচ্ছিল সেটা হবে। এটা কি হবে, নিচেটা গরম হবে, সাইড গরম হবে, হ্যাঁ, পুরো ধাতুটা আগে গরম হয়ে যাবে। ধাতুটা কি করবে, তাপ দেবে পরেরটা। ঠিক এরকম ভাবে ধরে নাও একটা পুকুরে যখন এই যে দুপুরবেলা কি হয়, পুকুরে যখন গরম টেম্পারেচারে উপরের জলটা একদম পুরো গরম হয়ে যায়, একটু ডুব দিয়ে নিচের দিকে নামবে দেখি ঠান্ডা থাকে। তাই নিচের দিকে জলটা কেন হচ্ছে ঠান্ডা আছে, এখানে তোমার পরিচলন স্রোত হচ্ছে উপরে, উপর থেকে নিচে যেতে পারছে না, আর উপর থেকে তাপ দিচ্ছে তো, তাহলে পরিচলন স্রোত হলে উপরের দিকে উঠবে, মানে বাষ্প হয়ে চলে যাবে, নিচে তো যেতে পারবে। তাহলে নিচে যতটা অংশ তাপ যাচ্ছে সেটা জানবে পরিবহন পদ্ধতির জন্য, পরিচালন পদ্ধতির জন্য নিচের দিকে তাপটা কিন্তু যাচ্ছে। আর এই পরিবহন পদ্ধতিতে খুব কম পরিমাণ তাপ যায় বলে, তরল বা গ্যাসের ক্ষেত্রে, সেই জন্য নিচের দিকে বেশি অংশ জলটাকে গরম করতে পারে না। ঠিক আছে, তো এই পরিবহন পদ্ধতিটা কি, তাহলে পরিবহন পদ্ধতির ক্ষেত্রে উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানের দিকে তাপটা তোমার যাবে। এটা কিভাবে না, এখানে যে কণাগুলো আছে, ধরো এরকম পরপর কণাগুলো, কঠিন পদার্থ কাকে বলে নিশ্চয়ই জানো, যে পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে, দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাই তো। তো দৃঢ়ভাবে কেন আবদ্ধ থাকে, খুব কাছাকাছি থাকে বলে পারস্পরিক আকর্ষণ বলটা খুব বেশি। তাহলে এরকম পাশাপাশি পাশাপাশি ঠাসাঠাসি হয়ে আছে, পরস্পরের সঙ্গে এরকম ভাবে দৃঢ়ভাবে পরপর এরকম ভাবে যুক্ত আছে, তাই তো। তাহলে এবারে যখন তুমি এখানে গরম করছো তখন তাহলে কি হবে, প্রথমে এই 1 নম্বর কণাটা সে প্রথমে গরম হবে, 1 নম্বর কণাটা সে গরম হবে। এখানে যেমন কি হচ্ছিল, গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যাচ্ছিল, এখানে কি যেতে পারবে, কেন পারবে না,
তার সঙ্গে পাশের কোণাটার তো আকর্ষণ আছে, তাহলে ওকে ছেড়ে তো যেতে পারবে না, বা ওই সেই পরিমাণ ছাড়ানোর জন্য যে পরিমাণ তাপ শক্তি দরকার সেই তাপ শক্তিও নেই। ঠিক আছে, তো সেই হিসাবে এই কণাটা এদিক থেকে যেতে পারবে না। তখন কি করবে, তার পাশে যে কণাটা বসে আছে সেই পাশের কণাটাকে, অর্থাৎ আমরা যদি এইরকম ভাবে একটু বড় করে দেখাই, এরকম ভাবে যদি কণাগুলো পরপর ঠাসাঠাসি হয়ে থাকে, তখন কি করবে, এই কোণা থেকে এই কোণাতে যাবে, এই কোণাটা আবার কি করবে, গরম হবে। গরম হওয়ার পর সে তাপ আগের জনের কাছ থেকে নেবে, অর্থাৎ এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা যদি 4 নম্বর হয়, তাহলে 1 নম্বরের কাছ থেকে তাপ নিল, নিয়ে 2 নম্বর গরম হলো, গরম হওয়ার পর 1 নম্বর বস্তু যে পরিমাণ তাপে মানে উষ্ণতায় উত্তপ্ত হয়েছে সেই উষ্ণতায় পৌঁছে যাওয়ার পর সে কি করবে, আবার 2 নম্বরকে দেবে, 2 নম্বর থেকে 3 নম্বরে যাবে, 3 নম্বর থেকে 4 নম্বর। তাহলে এরকম ভাবে প্রসেসটা চলতে থাকবে, গিয়ে তোমার শেষ প্রান্ত পর্যন্ত তাপটা পৌঁছাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা বিষয় আছে, বিষয়টা কি না, ধরো এরকম ভাবে যদি প্রসেসটা চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যদি এই উৎসের সঙ্গে যুক্ত রাখি, এই উৎসের তাপমাত্রা সামথিং ধরে নাও 60 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ 60 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই প্রান্তের উষ্ণতা কত হবে, নিশ্চয়ই 60 ডিগ্রি থেকে কম। তো আমি যদি এরকম অনেকক্ষণ ধরে, তোমাকে তুমি যতটা সময় চাইছো ততটা সময় ধরেই আমি বললাম কি তুমি দণ্ডটাকে উৎসের সংস্পর্শে রাখো। ঠিক আছে, তাহলে যদি রাখো তাহলে এই প্রান্তটা কি 60 ডিগ্রি সেন্টিগ্রেড হবে কখনো, কি মনে হয়, হবে? যা হবে না। কেন হবে না, না এর সঙ্গে আরেকটা ঘটনা ঘটে যায়। কি না, এই যে ধরো একটা বস্তুকে যখন গরম করলাম, এই যে 1 নম্বর বস্তুটা যে গরম হলো, উৎস থেকে যে তাপটা নিল, নেওয়ার পর এর টেম্পারেচার বৃদ্ধি হলেই কি করবে না, এ তাপ বিকিরণ করতে থাকবে। মানে প্রত্যেকটা বস্তু যেমন উৎস থেকে তাপ গ্রহণ করে, ঠিক একই রকম ভাবে গরম হয়ে যাওয়ার পর তাপ বিকিরণও করতে থাকে। এই যেমন ধরো বাড়ির ছাদটা বলো, বা আজকে যদি একটা লোহার কোনো বস্তু সূর্যের মধ্যে থাকে, তখন কি হয়, প্রচুর গরম হয়ে যায়, হ্যাঁ। আবার ওই লোহার বস্তুটায় যখন সূর্য ডুবে যাচ্ছে তখন কি হবে, তাপ বিকিরণ করতে থাকবে। ঠিক আছে, তার মানে এরকমটা ভাববে না যে যখন গরম ছিল তখন সে তাপ বিকিরণ করে, একই সঙ্গে দুটো প্রসেস হবে, গরমও মানে সে তাপ গ্রহণও করে আবার বর্জনও করে। কখন তাহলে গরম হবে, না যে হারে সে গ্রহণ করছে তার থেকে যদি কম হারে বর্জন করে তাহলে গরম হবে। আর ঠিক উল্টোটা, যে হারে সে তাপ বর্জন করছে তার থেকে যদি কম হারে তাপ নেয় তাহলে কি হবে, ঠান্ডা হতে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে সূর্য ডুবে গেল মানে কি, তাপ নেওয়ার হারটা কমে গেল, তাপ বর্জনের হারটা বেশি হলো, সেই জন্য আস্তে আস্তে ঠান্ডা হবে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা কণা কি করবে, পদার্থের এই প্রত্যেকটা কণা যেমন উৎস থেকে তাপ নিচ্ছে, অর্থাৎ 1 নম্বর বস্তুটা থেকে যেমন তাপ নিল, একই রকম ভাবে তাপটা পাশে বিকৃত হবে। তাহলে বলো তো, 2 নম্বর বস্তুটা 3 নম্বর বস্তুকে যে তাপটা দেবে, সেটা 1 নম্বর বস্তু 2 নম্বরকে যে পরিমাণ তাপ দিয়েছিল সেই পরিমাণ তাপ কি পাবে 3 নম্বর বস্তু? কারণ কিছুটা লস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে তো। তাহলে এইরকম ভাবে যত একটা অণু থেকে আর একটা অণুতে তাপটা ট্রান্সফার হবে, তত কি হবে, হ্যাঁ তাপটা কমতে থাকবে। সেই জন্য লম্বা যদি দণ্ডটা যদি খুব লম্বা হয়, যথেষ্ট লম্বা হয়, কখনোই এই উৎসের তাপমাত্রায় পৌঁছাতে পারবে না, তুমি যত টাইম ধরেই রাখো না কেন। ঠিক আছে, উৎসের তাপমাত্রায় কখনোই পৌঁছাতে পারবে না। ঠিক আছে, এই কারণে এটা তোমরা ক্লাস 11-এ পড়বে, স্থির অবস্থা আর স্থির পূর্ব অবস্থা বলে একটা বিষয় থাকে আর কি। ঠিক আছে, স্থির অবস্থা আর স্থির পূর্ব অবস্থা, এইটা হচ্ছে মানে আমি যে বললাম প্রসেসটা, এটা হচ্ছে স্থির অবস্থা। মানে এরকম কি হয়, তাপ গ্রহণ করবে যে হারে আর তাপ বর্জন করবেও সেই হারে। মানে এখানে কি হবে, 1 নম্বর বস্তু থেকে যে পরিমাণ তাপ নিচ্ছে সেটা 2 নম্বর বস্তুকে যখন ট্রান্সফার করবে কিছু পরিমাণ বিকিরণ হবে, আর যে পরিমাণ ট্রান্সফার হচ্ছে সেই পরিমাণ একটা তাপ থাকবে। তাহলে 1 নম্বর বস্তুর কাছ থেকে যে পরিমাণ তাপ নিল তার কিছু অংশ বিকিরণ হলো, পরবর্তী বাকি অংশটা সেকেন্ড অণুতে ট্রান্সফার হলো। তাহলে এর ফলে কি হয় না, পদার্থটার উষ্ণতা একটা নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছে যাবে, নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে যাবে। ঠিক আছে, আর তার থেকে উষ্ণতা বাড়বেও না কমবে, এই অবস্থাটাকে বলা হয় স্থির অবস্থা। ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে ধরো একটা দণ্ডকে তুমি এরকম গরম অবস্থায় রেখে দিলে, দেখবে প্রথম দিকে যখন তুমি ওভেনের সামনে ধরলে দেখবে টপ টপ করে তোমার
গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, লোহার খুন্তি দিয়ে যদি রান্না করা হয় দেখবে প্রথম অবস্থায় যখনই দিবে খুন্তিটা গরম হয়ে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে যাওয়ার পর অর্থাৎ কিছুক্ষণ পরে দেখা যাবে আর খুন্তির তাপমাত্রা বাড়ছে না। ঠিক আছে? তো এই যে তাপের বৃদ্ধিটা হচ্ছে না, কেন হচ্ছে না? তার কারণ ওই যে বলছে যে পরিমাণ তাপ নিচ্ছে সেই পরিমাণ কি করছে, বর্জন হয়ে যাচ্ছে। এই অবস্থাকে স্থির অবস্থা বলা হয়। আর আমরা তাপের পরিবহনের যে থিওরিগুলো ব্যাখ্যা করব, এটি তোমাদেরকে মনে রাখতে হবে, সব কিন্তু স্থির অবস্থায় ঘটনাগুলি ঘটবে, স্থির অবস্থায়, স্থির পূর্ব অবস্থায় নয় কিন্তু। ঠিক আছে? তাহলে এখানে তোমাদের প্রথমের যে টপিকটা দেওয়া আছে যে দৈনন্দিন জীবনে তাপ পরিবহনের কিছু উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো কি কি? এই যে শীতকালে, শীতকালে গরমকালে দুটোই বলছি, শীতকালে কাঠের চেয়ার একটা আছে, লোহার চেয়ার একটা, দুটো চেয়ারের মধ্যে কোন চেয়ারটাই বসার জন্য তুমি প্রেফার করো? কাঠের চেয়ারটা। তার কারণ কি? লোহাটা বেশি ঠান্ডা, এই বলছে লোহাটা বেশি ঠান্ডা, দুটোই একই পরিবেশে আছে। অর্থাৎ কাঠের চেয়ারটা যে পরিবেশে রাখা আছে, লোহার চেয়ারটাও সেই পরিবেশেই রাখা আছে, অর্থাৎ দুজনেই সমপরিমাণ তাপ পরিবেশ থেকে পাচ্ছে, মানে দুজনের তাপমাত্রা একই, ঠিক কিনা? তাই তো? আর তোমার শরীরের তাপমাত্রা একটা নির্দিষ্ট আছে। এবারে যখন তুমি বসবে চেয়ারের উপর তখন কি হবে? সংস্পর্শ তলে তাপের আদান প্রদান হবে। তাই তো? কি হবে না, আমার শরীরের তাপমাত্রা নিশ্চয়ই পরিবেশের তাপমাত্রার থেকে বেশি, শীতকালে যেটা হয়। হ্যাঁ, তো যদি বেশি হয় তখন কি হবে, আমার শরীর থেকে তাপটা বেরোবে। তাহলে যখনই বেরোবে তখনই ঠান্ডা লাগবে, নাকি? তাহলে এবার ঠান্ডা লাগবে, তোমরা বুঝলে লোহার চেয়ারটা বেশি ঠান্ডা বলে বেশি ঠান্ডা লাগবে। প্র্যাকটিক্যালি কি তাই? দুজনের উষ্ণতা একই, কিন্তু লোহার চেয়ারটায় বসতে আরাম লাগে কেন? তার কারণ হচ্ছে লোহার চেয়ারটা তাপের পরিবহন করে। মানে কি, আমার শরীর থেকে তাপটাকে নিবে আর পরিবেশে ছাড়বে, নেবে পরিবেশে ছাড়বে, কন্টিনিউয়াস। ঠিক আছে? তার ফলে কি হবে, আমার শরীরের তাপমাত্রা যতক্ষণ বসে থাকবে ততক্ষণ কমতে থাকবে, তাহলে স্বাভাবিকভাবে আমাকে ঠান্ডা লাগবে। কিন্তু যখন কাঠের চেয়ার বসবো, কাঠের চেয়ারটা কি তাপ পরিবহন করে না। তাহলে যে অংশটায় আমরা বসে আছি সেই অংশটা প্রাথমিক অবস্থায় বসার সময় একটু ঠান্ডা লাগলেও তারপরে কি হবে, আর ঠান্ডা লাগবে। কারণ কি না, সে তাপ পরিবহন করছে না, সে আমার শরীরের তাপমাত্রার সঙ্গে সমান হয়ে গেছে। ঠিক আছে? সেই জন্য কাঠের চেয়ারে বসাটা আরামদায়ক। ঠিক আছে? একই রকম ভাবে গ্রীষ্মকালে যদি বলা হয় ওই দুটো চেয়ার রোদে আছে, কোনটাই বসবো? কাঠেরটাই বসবে, সবসময় কাঠেরটাই, লোহারটাই বসবে না একবার, নাকি? তার কারণ ওই লোহারটা গরম হয়ে যায়, সে কি করবে, পরিবেশ থেকে তুমি যতক্ষণ বসে থাকবে পরিবেশ থেকে তাপ নেবে আর তোমাকে দেবে শরীরে, তারপরে শরীর গরম হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা এটা জানো তোমরা যে শীতকালে যাদের এইরকম যে মেঝে আছে, এই যে অন্যরা এখন তোমরা মেঝেতে খালি মেঝেতেই বসতে পারছো, শীতকালে যখন এইরকম মেঝেতে বসতে বলা হয় তখন কি ঠান্ডা লাগে তো বলছো? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কেন ঠান্ডা লাগে? কার্পেট বিছানো থাকলে আরামদায়ক হয়, কেন? একই কারণ, সরাসরি হ্যাঁ, কার্পেট কি অন্তরক পদার্থ, তাপ পরিবহন করতে পারে না। ঠিক আছে? সেই জন্য আমার শরীরের তাপমাত্রাটা আমার শরীরের মধ্যেই থাকে। আর যখন আমি সিমেন্টের মেঝের উপরে সরাসরি বসছি, সিমেন্টের মেঝেতে অলরেডি ঠান্ডা, আর এর তাপ বহন ক্ষমতাটা অনেক বেশি। সেই কারণে সিমেন্টের মেঝে আমার শরীর থেকে তাপ নিতে নিতে আমার শরীরটাকে ঠান্ডা করে। ঠিক আছে? এই জন্য দেখবি এখন এই গরমকালে অনেকেই কি করে, এরকম মেঝেতে মেঝেটাকে বেশ জল দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুছে দিয়ে মেঝের উপর শুয়ে পড়বে। আমিও শুয়েছিলাম, একতলা ছিল, আমিও শুয়েছি, কিন্তু এতে কি হয়, ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, কারণ কি না, এই যখন জল দিয়ে মিশে দিলে মেঝেটা মেঝেটা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে যাওয়ার পর তুমি শরীরের যে অংশটা তোমার সংস্পর্শে আছে সেটা কি হবে, দ্রুত ঠান্ডা হবে। ঠিক আছে? আর তার ফলে কি হবে, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে? ওই একই রকম ব্যাপার ছিল। হ্যাঁ, রান্না করার পাত্র, তোমরা তো জানো এই কদিন আগে গাজন হলো, সেই গাজনে মাটির সরা বা এটাকে বলা হয় মাটির পাত্র, সেই মাটির পাত্রে
ওই আলু চালকে সিদ্ধ করে ভক্তেরা খায়। তো এই যে সিদ্ধ করা হয়, তোমরা এটা জানবে একটা মাটির পাত্রকে রান্নার কাজে যদি ব্যবহার করা হয়, সে যত তাড়াতাড়ি খাদ্যবস্তুকে সিদ্ধ করবে, একটা যদি অ্যালুমিনিয়াম বা তামা পিতল ইত্যাদি যদি ব্যবহার করা হয়, সে কম সময়ে না বেশি সময়ে সিদ্ধ করবে মনে হয়? কম সময়ে। তার কারণ কি না, এরা বেশি তো তাপ পরিবহন করবে, অর্থাৎ এই উৎস থেকে যতটা পরিমাণ তাপ নেবে সে ম্যাক্সিমামটাই জলে ট্রান্সফার করে দেবে, তাই তো? পরিবহন দ্রুত হবে। কিন্তু মাটি কি তাপের উপরিবাহিত, উপরিবাহিত। তো সেক্ষেত্রে তাপ পরিবহনটা কম হবে। উপরিবাহী মানে এরকম ভাববে না তাপ পরিবহন করতে পারে না, মানে পারে না। উপরিবাহী মানে পারে কম, আর অপরিবাহী মানে পারে না, এটা অন্তরক বলা, ঠিক আছে? তাহলে সেই জন্য ধাতব পদার্থ তোমার তাপের পরিবহনটা ভালো করে, আর এই জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে এখানে তোমার এই দৈনন্দিন জীবনে তাপ পরিবহনের যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো দেখবে। আচ্ছা, এরপরে এই যে আমরা বললাম মাটির পাত্র আর হচ্ছে একটা ধাতুর পাত্র, যেখানে খাদ্যবস্তু কোনটায় তাড়াতাড়ি সিদ্ধ হয় বা তাড়াতাড়ি হয় এটা বোঝা গেল। তো এবারে আমি যদি বলি দুটো ধাতব পদার্থ নিলাম, একটা হচ্ছে তামা আর একটা ধরে নাও নিলাম আমি স্টিল, স্টিল নয় অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম নিলাম। দুটোর ক্ষেত্রে কোনটাতে তাড়াতাড়ি হবে মনে হয়? দুটোই তো ধাতু, তো সেক্ষেত্রে তামা তাড়াতাড়ি হবে। কেন না, এইখান থেকেই তোমাদেরকে জানতে হবে তাপ পরিবহন ক্ষমতা, যেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। অর্থাৎ বিভিন্ন উপাদানে, যেমন তোমরা দৈর্ঘ্য প্রসারণাঙ্ক বিভিন্ন পদার্থের বিভিন্ন বললে, হ্যাঁ, সেই রকম তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন পদার্থে বিভিন্ন হবে। ঠিক আছে? এই তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, তার ডেফিনেশন, তার একক, তার মাত্রা, এই প্রত্যেকটা বিষয় জানতে হবে। আর একটা এখানে তাপীয় রোধ, এই সামান্য তোমাদের 1.5 পাতা বা 2 পাতা থিওরি হলে কি হবে, এটার মধ্যেই অনেক কোশ্চেন, মানে এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের তাপ চক্রতে থাকে। ঠিক আছে? যদি 3 নাম্বার কোশ্চেন হয় এখান থেকে, 2 নাম্বার এই অংশ থেকে পড়বে, আর ওদিক থেকে হয়তো 1 নাম্বার পড়বে। বুঝতে পেরেছো? এই দুটি চ্যাপ্টার, দুটি পাতার মধ্যে অনেক কোশ্চেন আছে। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে তাপ পরিবাহিতাঙ্ক সংজ্ঞা, মানে তাপ পরিবাহিতাঙ্ক জিনিসটা কি। তো সেটার জন্য আমি তোমাদেরকে এখানে একটা বোঝাবো। একটা হচ্ছে একটা পদার্থ নিচ্ছি, এটা একটা ব্লক, বুঝতে পারছো তো? ব্লক, ইটের মতো ব্লক। তো এইটা একটা তল কল্পনা করো, এটা একটা তল কল্পনা করো, আর এই দিকে একটা তল কল্পনা করো, এটা। এই তল দুটো কল্পনা করতে পারলে? হ্যাঁ, কল্পনা করতে পারলে তো? একটা ইটের দুটো দেওয়াল, হ্যাঁ, এই বাড়িটার দুটো দেওয়াল কল্পনা করো, এদিকে একটা দেওয়াল, ওদিকে একটা দেওয়াল, হ্যাঁ, এই দুটো বিপরীত দেওয়াল। তো এই দিকের দেওয়ালের উষ্ণতা ধরে নাও θ1 ডিগ্রি সেন্টিগ্রেড, এদিকের উষ্ণতা। আর এই দিকের উষ্ণতা হচ্ছে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি উদাহরণ হিসেবে কল্পনা করতে বলছি, বাড়ির একটা দেওয়াল কল্পনা করো। সেই দেওয়ালের এই দিকের তাপমাত্রা আর বাইরের তাপমাত্রা দিনের বেলা, এখন বাইরের তাপমাত্রা অনেক বেশি, আর ভিতরের তাপমাত্রা, যদি তাপমাত্রা বন্ধ থাকে ভিতরের তাপমাত্রা কম হবে, তাই তো? তাহলে এবারে কি হবে,
কম মানে পরিবেশের তাপমাত্রা থেকে কম ঠিকই, কিন্তু কি হবে তখন এই বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপটা প্রবাহিত হবে, তাই তো? তখন কি হবে, ভিতরে রুমটা তখন কি হবে, আস্তে আস্তে গরম হতে থাকবে। হ্যাঁ, তো এখানে ধরে নাও এরকম ভাবে কিউ পরিমাণ তাপ এদিকে সঞ্চালিত হচ্ছে। এই পাতটার এই তলটার ক্ষেত্রফল ধরে নাও এ। হুম, আর এই দেওয়াল থেকে এই দেওয়ালের যে ডিস্টেন্সটা সেটা ধরে নাও ডি। ডি হচ্ছে ডিস্টেন্স। তো এখানে যে তাপটা প্রবেশ করেছে সেই তাপটা এই পদার্থের মধ্যে যেরকম বললাম যে ঘটনাটা আমি বলছিলাম, এরকম সেই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আছে না, সেই কণাগুলো এরকম ঠাসাঠাসি হয়ে আছে। তাহলে একটা কোণা থেকে আরেকটা কোণা, আরেকটা কোণা থেকে আরেকটা কোণা তাপটাকে ই করবে, মানে যে তাপটা ঢুকেছে সেই তাপটা এদিক থেকে হয়ে যাবে, যে এই দেওয়াল থেকে বেরোবে। এখানে তোমার ওই যে বললাম স্থির অবস্থা, স্থির অবস্থা মানে কি, এখানে যে পরিমাণ তাপ গ্রহণ করছে সেই পরিমাণ তাপই বেরোবে, এখানে তাপের কোনো রকম লস হবে না। মানে পাশ দিয়ে যে তাপটা বেরোচ্ছিল সেটা কিন্তু আমরা এখানে কল্পনা করব না, অর্থাৎ যে পরিমাণ তাপ এখানে প্রবেশ করবে সেই পরিমাণ তাপই এখানে বেরোবে। তো এখানে এই যে তাপের প্রবাহটা বা তাপের ফ্লোটা সেটা কতটা হবে, এই যে কিউটা, এই কিউটা এটা সমানুপাতিক হয়। তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে বাইরে থেকে ভিতরে যতটা বেশি পরিমাণ তাপ আসে, শীতকালেও তো এই একই দেওয়াল থাকে, শীতকালে কি একই পরিমাণ তাপ এসে রুমটাকে গরম করে? হ্যাঁ, করে না। কারণ কি না, শীতকালে বাইরের তাপমাত্রাটা কম আর গ্রীষ্মকালে বাইরের তাপমাত্রাটা অনেক বেশি। তার মানে কি, দুটো দেওয়ালের মধ্যে যত উষ্ণতার পার্থক্য থাকবে, অর্থাৎ θ1 মাইনাস θ2 যত বেশি হবে তত বেশি পরিমাণ তাপ প্রবাহ হবে, ঠিক কি না? মানে দুটো দেওয়ালের বা এখানে তো কোনো বস্তুর যদি দুটো প্রান্তের উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত তাপের প্রবাহ বেশি হবে, ঠিক আছে? আর কি না, এখানে সমানুপাতিক হবে এ এর সঙ্গে। এ মানে কি, ক্ষেত্রফল। কল্পনা করো এখানে যে জানালাটা আছে সেই জানালাটা দিয়ে তাপটা আসছে, জানালায় ধরে নাও কাঁচ একটা লাগানো আছে। হ্যাঁ, তো এই জানালার যদি ক্ষেত্রফলটা বেশি হয় তাহলে নিশ্চয়ই বেশি পরিমাণ তাপ আসতে পারবে, কারণ কাঁচের পাতটা তো খুব কম, বেগটা তো কম, তাহলে এর মধ্যে দিয়ে তাপ তো খুব সহজেই আসতে পারবে। তাহলে এক্ষেত্রে যদি তোমার হচ্ছে ক্ষেত্রফল বেশি হয়, এই জানালার ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে কি হবে, বেশি পরিমাণ তাপ এদিক দিয়ে প্রবেশ করতে পারবে, এটা দিয়ে বেশি পরিমাণ তাপ প্রবেশ করতে পারবে। তো স্বাভাবিকভাবেই এদিকে বেশি পরিমাণ তাপ আসবে। তো সেই জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে? আর কি না, সমানুপাতিক হবে টাইমের সঙ্গে। টাইম মানে কি, কতক্ষণ ধরে, ধরো যেদিনে মানে এই যে গ্রীষ্মকালে কেন বেশি আরো গরম, তার কারণ সূর্য উঠছে আর সূর্য অস্ত যাচ্ছে, এর মাঝের সময়টা তো অনেকটাই। আর শীতকালে যেমন উঠলেও দেরি করে আর ডুবলেও তাড়াতাড়ি, মাঝের সময়টা কম। তার মানে কি, এই দেওয়াল যে তাপটা পরিবহন করছে, পরিবহন করার সময়টা কম পাচ্ছে। তাহলে যত বেশি সময় ধরে তোমার উঠছে, দুটোর মধ্যে তাপমাত্রার পার্থক্য বজায় রাখবে তত বেশি পরিমাণ তাপ সঞ্চালিত হবে, তাহলে সময়ের সঙ্গে সমানুপাতিক হবে। আর একটা কি না, ব্যস্তানুপাতিক হবে এই ডি এর সঙ্গে, অর্থাৎ এই দেওয়াল যত বেশি মোটা হবে তত কম পরিমাণ তাপ আসবে, তাই তো? তাহলে বেধটা, এই যে ডিটাকে বলা হয় বেধ, দেওয়ালের বেধ। তো এই বেধ যত বেশি হবে তত তাপের পরিবহন কম হবে, এই জন্য ব্যস্তানুপাতিক হয়। এই সবগুলোকে যদি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী লেখা হয়, এটা কিউ সমানুপাতিক হবে θ1 মাইনাস θ2, এটা টি এ বাই ডি, ঠিক আছে? এই সমানুপাতিক থেকে সমান নিয়ে আসার জন্য একটা ধ্রুবক গুণ করতে হয়, সেই ধ্রুবকটাকে বলা হচ্ছে এখানে কে। কে কে বলা হচ্ছে পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কে এ θ1 মাইনাস θ2 টি বাই ডি, এই কে কেই বলা হচ্ছে পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? এটি হবে। তাহলে এখানে কে ডেফিনেশন দিতে হবে, কে কাকে বলে, কে সংজ্ঞা। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে।
তাহলে কে এর সংজ্ঞা কি, না কে কাকে বলে, কে সমান হবে কিউ ইন্টু ডি বাই এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি। বুঝতে পারলে? যেইভাবে বলছি এই প্রসেস অনুযায়ী তোমরা এখানে থিওরিটা পড়বে, দেখবে কখনো ভুলবেও না আর এটা ভুল হবেও না। এখানে সংজ্ঞাগুলো মুখস্থ করার সময়ও অত যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বললাম, ওই আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু টি, এক্ষেত্রে টি ইকাল টু 1 আর এল ইকাল টু 1, মানে কি একক দৈর্ঘ্যের আর একক উষ্ণতা ভিত্তিতে দৈর্ঘ্যের যে প্রসারণ হয়, ঠিক সেই রকম ভাবে এখানে বলবো কে এর ডেফিনেশনটা দেখো। তাহলে কে কখন পাবে, না যদি পরিবাহীর ক্ষেত্রে এ ইকাল টু 1 এবং ডি ইকাল টু 1 হয়, মানে একটা পরিবাহী নিয়েছ যার এ কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর ডি কি দৈর্ঘ্য বা বেগ, তাহলে এইটা 1 আর ডিও যদি 1 হয়, আর থিটা 1 মাইনাস থিটা 2 এটা কি উষ্ণতার পার্থক্য, তো তাহলে এটাও যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় আর টি ইকাল টু যদি 1 সেকেন্ড হয়, তাহলে সময়টা 1 সেকেন্ড, যে পরিবাহীটা নিয়েছি তার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বা একক দৈর্ঘ্য, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও একক, উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে কে ইকাল টু কি হবে, কিউ হবে। কে ইকাল টু তখন কিউ হবে। দেখো এই সমীকরণটা এগুলো বসাও, সবগুলো বসাও, দেখবে কে ইকাল টু কিউ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটা এরকমই হবে, কোন একটা পরিবাহী যার দৈর্ঘ্য একক, মানে একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটা পরিবাহী যার দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি একক, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বোঝায় রাখা হয়, তাহলে প্রতি সেকেন্ডে এখানে একটি জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে কি লম্ব ভাবে, মানে এই তলের সঙ্গে যে তাপটা যাচ্ছে, এই তলের সঙ্গে যে তাপটা যাচ্ছে এটা কিন্তু তলের সঙ্গে লম্ব ভাবে ফ্লো হচ্ছে, লম্ব ভাবে, তির্যক ভাবে। ঠিক আছে, এই যে কথাটা বললাম না, এই দিকের ফ্লো গুলো কিন্তু এখানে ধরা হবে না। ঠিক আছে, তাহলে লম্ব ভাবে যে পরিমাণ তাপ প্রবাহিত হয়, সেই পরিমাণ তাপকেই বলা হচ্ছে এই পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক। বোঝা গেল? তাহলে তাপ পরিবাহিতাঙ্ক, এবার এখানেও কোশ্চেন থাকে বলতে কি বোঝায়, যেমন এই ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক এত, বলতে কি বোঝায়, তখন তোমার যদি সিজিএস বা এসআই বলা থাকে তখন বলতে হবে, যদি সিজিএস পদ্ধতিতে বলা থাকে তাহলে বলতে হবে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তামা যদি বলা থাকে, তামার দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখা হলে প্রতি সেকেন্ডে লম্বভাবে এই পরিমাণ তাপ, মানে যেটি বলা থাকবে তত পরিমাণ তাপ সঞ্চালিত হয় বা প্রবাহিত হয়। ঠিক আছে, এটি বলতে হবে। তো এবারে এখানে দেখো আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে এই তাপ পরিবাহিতাঙ্কের মান ইনফিনিটি হয়, ইনফিনিটি। আদর্শ তাপ পরিবাহী, পরিবাহী যেটা আদর্শ পরিবাহী হবে তার তাপ পরিবাহিতাঙ্কটা অসীম, মানে সে প্রচুর পরিমাণে তাপ পরিবহন করতে পারবে। ঠিক আছে, যাদের তাপ পরিবাহিতাঙ্ক যত বেশি হবে তারা তত সুপরিবাহী, তাপের সুপরিবাহী পদার্থ। এটি তোমাদেরকে মনে রাখতে হবে, তাপের সুপরিবাহী সব থেকে ভালো তাপ পরিবহন করতে পারে রূপা ধাতুর মধ্যে, আর অধাতুর মধ্যে হচ্ছে গ্রাফাইট, হীরক, সরি হীরক, হীরক হীরক হচ্ছে অধাতুদের মধ্যে তাপ পরিবহন করতে পারে ভালো। ঠিক আছে, আচ্ছা এবারে তাপ পরিবাহিতাঙ্কের একক, একক এবং মাত্রা সেটা কিভাবে বের করবে দেখো, এর এককটা কিভাবে বেরোবে, একক এখান থেকেই বলতে পারবে, এই জায়গা থেকে এককটা বলো তো, কিউ এর এককটা কি হবে, এই কে এর এককটা, এখানে কিউ এর একক, এসআই পদ্ধতিতে যদি বলো, এসআই পদ্ধতিতে কিউ এর একক কি, কিউ, কিউ তো তাপ, তাপ মানে এক প্রকার শক্তি, তাহলে এসআই পদ্ধতিতে এটা জুল হবে, আর এটা কি হবে ডি তো ডিস্টেন্স নাকি দূরত্ব, তো দৈর্ঘ্য কতটা, তাহলে সেটা কি মিটার বাই ক্ষেত্রফল মিটার স্কোয়ার।
ইন্টু θ1 মাইনাস θ2, এটা কি উষ্ণতার পার্থক্যকে কোন এককে প্রকাশ করা হয়? কেলভিন। কেলভিন আর সময়টা হচ্ছে সেকেন্ড, তাহলে একটা কেটে যাবে। এটা হয়ে গেলে তাহলে দেখো জুল সেকেন্ড টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এই জুল পার সেকেন্ড যেটা, এটাকে বলা হয় ওয়াট, মানে এটাও তুমি লিখতে পারো, অথবা ওয়াট। ওয়াট মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, এটাও বলা যায়। হ্যাঁ, আর সিজিএস পদ্ধতিতে বললে, সিজিএস এ এটা হবে আর ইন্টু সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার ইন্টু কেলভিন। কেলভিন মানে এটা ডিগ্রি সেন্টিগ্রেড হবে, আর এটা সেকেন্ড হবে। ঠিক আছে, অর্থাৎ আর হবে এখানেও সেমি টু দি পাওয়ার -1, সেকেন্ড টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এই হলো সিজিএস পদ্ধতিতে এর একক। আচ্ছা, এরপরে এখানে মাত্রা, মাত্রা নির্ণয় করবে একই রকম ভাবে। কে এর মাত্রা, কে এর মাত্রা মানে কিউ এর মাত্রা। কিউ মানে কি? শক্তির মাত্রা। তো তাহলে শক্তির মাত্রা ml2 টি টু দি পাওয়ার -2, ml2 টি টু দি পাওয়ার -2 শক্তির মাত্রা। তারপরে কি উপরে আছে ডি এর মাত্রা, ডি এর মাত্রা মানে দৈর্ঘ্য, তো তার মাত্রা এল, আর ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা কত? এল স্কোয়ার। আর θ1 মাইনাস θ2 এর উষ্ণতার পার্থক্যকে বড় থিটা প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে ক্যাপিটাল টি টাইমটা। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে এখানে একটা এল কেটে যাবে, তাহলে এই এলটা উপরে উঠলে একটা কাটবে, অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1, এটি হবে তার মাত্রিক সংকেত। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে আসছি দেখো তাপীয় রোধ। তাপীয় রোধ জিনিসটা কি? এটা রোধ কাকে বলে? রোধ হচ্ছে বাধা, বাধা। ঠিক আছে, যেমন ধরো তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করে পরিবাহী রোধ, হ্যাঁ, সেরকম তাপ প্রবাহে বাধা সৃষ্টি করে। যেমন ধরো এই যে আমি জানালাটা খুলে রাখলাম দিনের বেলা, দিনের বেলা যদি জানালা খুলে রাখি, বাইরের টেম্পারেচার হচ্ছে তোমার প্রায় এখন তোমার 48 ডিগ্রি সেন্টিগ্রেড, ধরে নাও যদি ধরা হয়, 46 না 42, 42 ডিগ্রি টেম্পারেচার, আর ভিতরের তাপমাত্রা এখানে আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি, নাকি? তাহলে তখন কি হবে যদি জানালাটা বন্ধ করা থাকে? তাহলে এবারে কি হবে, বাইরে থেকে ভিতরে তাপটা আসবে, তাই তো? এবারে আমি যদি জানালাটা খুলে দিই, তাহলে নিশ্চয়ই খুব দ্রুত আসবে, কারণ সে তো সরাসরি তাপটা চলে আসবে। যখনই আমি এখানটায় এই জানালাটা দিয়ে দেবো, পাল্লাটা লাগিয়ে দেবো, তখন কি হবে, পাল্লা এখানে কাট, তাই তো? তাহলে কাট কি করবে, তাপ প্রবাহে বাধা সৃষ্টি করবে, তাপ প্রবাহে বাধা সৃষ্টি করবে। তাহলে এই যে বাধা সৃষ্টি করছে, এটা আমি তাপ কাঠের পরিবর্তে যদি লোহার পাত লাগাতাম, বাধা দিতে পারতো? তখন কি হতো, সে আরো প্রবাহ করতো। তাহলে এইখানে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন হওয়ার জন্য এখানে তাপীয় রোধটা একটা টার্ম এখানে চলে আসছে, তাপীয় রোধ মানে তাপ প্রবাহে বাধা সৃষ্টি করবে। ঠিক আছে, এইটা তোমাদেরকে একটু এক্সপ্লেন করব। পরিবাহী যেরকম পড়েছিলে কোন একটা ওই ওহম সূত্র, এটা এখনো পড়ানো হয়নি যদিও তোমাদের এখানে আছে। ধরো একটা পরিবাহী যার দুই প্রান্তের বিভব পার্থক্য, এখানে ধরে নাও বিভব ভিএ, এখানে বিভব হচ্ছে ভিবি। যেমন এই পদার্থটার ক্ষেত্রে দুই প্রান্তের উষ্ণতা, এখানে ধরে নাও θ1 আর এখানে θ2। তাহলে এখানে যদি θ1 গ্রেটার দেন θ2 হয়, তখন কি হবে, তাপ এদিক থেকে এদিকে যাবে, নাকি? আর এখানে যদি ভিএ গ্রেটার দেন ভিবি হয়, তখন কি হবে, তড়িৎটা মানে প্রবাহটা এদিক থেকে এদিকে যাবে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। আর এটা সেটা উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা। তাহলে এখানে উষ্ণতার পার্থক্য থাকলে যেমন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপ যাবে, ঠিক সেরকম ভাবে বিভবের পার্থক্য থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে তাপ,
এটার ক্ষেত্রে তড়িৎ। ঠিক আছে, তাহলে এখানে ধরো আমরা জানি যে ভি এ মাইনাস ভিবি ইকাল টু কি হয়, আই ইন্টু আর। ঠিক আছে, আই ইন্টু আর, এই আরটাকে বলা হয় পরিবাহী রোধ, আর কে বলা হয় পরিবাহী রোধ। অর্থাৎ আর সমান কি লিখবো, ভি এ মাইনাস ভিবি বাই আই। ঠিক আছে, এর ক্ষেত্রেও ঠিক সেই রকম ভাবে আমরা যদি থিটা ওয়ান মাইনাস থিটা টু লিখি, থিটা ওয়ান মাইনাস থিটা টু সমান, এই সম্পর্ক থেকে বলো, এই সম্পর্ক থেকে থিটা ওয়ান মাইনাস থিটা টু সমান কি লিখতে পারবো, থিটা ওয়ান মাইনাস থিটা টু সমান কি লিখবো বলো, কিউ ডি বাই এ কে ইন্টু টি। লিখতে পারবে কিনা বলো, হ্যাঁ পারবে তো? তো তাহলে এই সম্পর্কটা মনে রাখো, এইটা তাহলে আমি পেলাম, আর এখানে বসিয়ে দিলাম, এই সম্পর্কটা আমরা পেলাম। হ্যাঁ, তো এক্ষেত্রে থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকাল টু কিউ ডি বাই কে এ ইন্টু টি, এটা পেলাম। তো এখানে প্রবাহী তড়িৎটা পড়ানোর সময় আবার বলবো, এখানে একটু বলে দিচ্ছি প্যারালালি, কারণ এখানে যেহেতু তোমাদের প্রবাহী তড়িৎটা পড়ানো হয়নি এখনো, হয়তো এই জায়গাটা একটু অসুবিধা হতে পারে। তোমরা জানো কোনো পরিবাহীর মধ্য দিয়ে এই যে কারেন্টটা ফ্লো হয় না, তার আগে আধান প্রবাহিত হয়। আধান, আধান কি জিনিস ধারণা আছে? আধান মানে আহিত বস্তু। আহিত বস্তু মানে কি, কিভাবে হয় না, তোমরা জানো একটা পরমাণু নিস্তড়িত হয়, পরমাণু থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে সেটা ধনাত্মক আধানে আহিত বস্তু হয়, আর যদি সে ইলেকট্রন গ্রহণ করে তাহলে ঋণাত্মক আধানে আহিত বস্তু হয়। ঠিক আছে, তাহলে এইরকম এই আধানের ফ্লো মানে এখানে ইলেকট্রন যখন প্রবাহিত হবে তখনই বলা হয় আহিত, এই আধানের প্রবাহ হচ্ছে। তাহলে সেই আধান প্রবাহের হারকে বলা হয়, মানে এখানে যে প্রবাহ মাত্রা বলছি, প্রবাহ মাত্রা হচ্ছে এই কিউ বাই টি, মানে আধান প্রবাহের হারকে বলা হয় প্রবাহ মাত্রা, কিউ বাই টি। সেইখানে এইরকম ভাবে এই যে কিউ বাই টিটা বলছি না, এটা তাপ প্রবাহের হার, তাপ প্রবাহের হার সেটা হচ্ছে এই কিউ বাই টি। এই যে কিউ বাই টি, এটা হচ্ছে তাপ প্রবাহের হার। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখবো সরি, এই কিউ বাই টি সমান লিখবো, কিউ বাই টি সমান কত, কিউ বাই টি সমান কত হবে, থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই ডি বাই কে এ। এটা হচ্ছে কিনা বলো, এই সম্পর্কটা থেকে থিটা বাই টি সমান কি করছি। আচ্ছা, আর একটা স্টেপ করে দিই, তারপর বুঝতে সুবিধা হবে। তাহলে এখানটা বড় স্টেপ না করে আমি তাহলে এখানে লিখছি, দেখো থিটা বাই টি সমান ডি, সরি তোমার হচ্ছে কিউ বাই টি, কিউ বাই টি সমান থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু কে এ বাই ডি। ঠিক কিনা বলো, এটা হচ্ছে, এই স্টেপটাকে আমি বলছি কি এরকম ভাবে লেখা যায় কিনা বলো, থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি বাই কে লেখা যায়। তাহলে এখানে থিটা বাই টিটাকে, এটা যেটা বললাম তাপ প্রবাহের হার, এইটা সেরকম, এই সম্পর্কটাকে আমরা লিখব আই, আই ইকাল টু, আই ইকাল টু ভি এ মাইনাস ডিবি বাই আর। ঠিক আছে, এই আই এর জায়গায় আমরা লিখতে পারবো কিউ বাই টি ইকাল টু ভি এ মাইনাস ডিবি বাই আর। তাহলে এখানে যে আরটা পাচ্ছ আর, আর এখানে সেটাকে ডি বাই কে। ঠিক আছে, তাহলে আমরা এই পরিবাহীর ক্ষেত্রে আর হচ্ছে কি পেয়েছিলাম, তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করছিল। এই কিউ বাই টিটা কি, আধান প্রবাহ, তাহলে আধান প্রবাহে বাধা দিচ্ছে।
কে না সে হচ্ছে আর। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে ডি বাই কে তাপ প্রবাহে বাধা সৃষ্টি করছে। ঠিক আছে, সেই জন্য এই ডি বাই কে এ এই টার্মটাকে বলা হচ্ছে তাপীয় রোধ। তাপীয় রোধ। তোমাদের কোশ্চেন থাকে তাপীয় রোধের রাশিমালাটি লিখো। তাপীয় রোধের রাশিমালাটি লিখো, তাহলে তোমাকে এই লিখতে হবে ডি বাই কে এ, যেখানে ডিটা কি মনে পড়ছে পরিবাহীটার দৈর্ঘ্য, প্রস্থ যেটা ছিল। ঠিক আছে, বেদ। আর কেটা কি তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক। আর এ ছিল পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্র। তার মানে দেখো যত তোমার দৈর্ঘ্য বেশি হবে তত তার তাপীয় রোধ বেশি হবে। যেটা বলছিলাম দেয়াল যত মোটা হবে তাপ পরিবহন তত বাধা সৃষ্টি হবে, তাহলে তাপীয় রোধ তত বেশি। যার তাপ পরিবাহিতাঙ্ক যত বেশি হবে সে কি হবে সহজে তাপ পরিবহন করবে, তাড়াতাড়ি গরম করবে, সেই জন্য তাপীয় রোধটা তার ক্ষেত্রে কম। প্রস্থচ্ছেদ যদি বেশি হয়ে যায় জানলার ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি পরিমাণ তাপ আসবে, তার মানে তার তাপীয় রোধটা তত কমে যাবে। ঠিক আছে, তাহলে তাপীয় রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই সম্পর্কটা জানা থাকলে তুমি বলে দিতে পারো। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে এই তাপীয় রোধাঙ্ক, এই রোধাঙ্ক জিনিসটা মানে এখন একটু বলেই রাখছি, এটা এই রোধ পরিবাহীর ক্ষেত্রে এরকম একটা পরিবাহী যার দৈর্ঘ্যটা ধরে নাও এল, মানে এল নয় এটা আমি ডি ধরবো, দৈর্ঘ্যটা হচ্ছে ডি, আর এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা এ, আর এখানের বিভব পার্থক্য এটা ধরে নাও ভিএ, আর এটার হচ্ছে বিভব ভিবি, বিভব পার্থক্যটা ভিএ মাইনাস ভিবি। তো এর ক্ষেত্রে রোধ যদি আর হয় এটা মনে রাখতে হবে আর সমান রো এল বাই এ। এই রোকে কি বলা হয়? রো হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক, পরিবাহীর রোধাঙ্ক রো। ঠিক আছে, আর এলটা এল নয় এটা অ্যাকচুয়ালি ডি হবে, আমি আবারও এল লিখলাম, অ্যাকচুয়ালি এল লিখে লিখে অভ্যাস হয়ে গেছে আর কি, এটা ডি। আর সমান রো ডি বাই এ। ঠিক আছে, আর এর ক্ষেত্রে আর তাপীয় রোধ সমান কি পেয়েছি ডি বাই কে। দুটো যদি তুলনা করি দেখো তো ডি বাই কে এ ইকাল টু রো ডি বাই এ হবে কিনা? তাহলে এ এ ডি ডি কেটে যাচ্ছে, ওয়ান বাই কে ইকাল টু রো, ওয়ান বাই কে ইকাল টু রো। অর্থাৎ যার রোধাঙ্ক বেশি তার তাপ পরিবাহিতাঙ্ক কম। বা আমি আর একটা স্টেপ করে দিই তাহলে আরো বুঝতে পারবে, সেই রোধাঙ্ক ওয়ান বাই কে ইকাল টু ওয়ান বাই সিগমা। সিগমাটা কি? সিগমা সমান হচ্ছে ওয়ান বাই রো ইকাল টু পরিবাহীর পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক, হ্যাঁ, পরিবাহিতাঙ্ক মানে কি যার সিগমা যত বেশি হবে সে তত ভালো তড়িতের পরিবহন করতে পারবে। আর এক্ষেত্রে তোমরা কি পেলে তাহলে কে ইকাল টু সিগমা, কে ইকাল টু সিগমা, অর্থাৎ যে পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক যত বেশি হবে সে তত কি করবে তাপ পরিবহন করবে। তার মানে যে পদার্থ তাপের ভালো সুপরিবাহী সে তড়িতেরও ভালো সুপরিবাহী, মানে ভালো পরিবাহী। বুঝতে পারলে? এই জন্য রূপক তার তাপ পরিবহন ক্ষমতাও যেমন বেশি, তড়িতের পরিবহন ক্ষমতাও তেমন বেশি। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম এই যেমন তুমি হীরের কথা বললাম, হীরে তাপের পরিবহন করলেও তড়িতের পরিবহন করে। ঠিক আছে, আচ্ছা এই যে লাস্ট অংশটা যেটা বললাম এই যে সম্পর্কটা বা এই অংশটা এখন হয়তো পুরোপুরি বুঝে উঠতে পারবে না। এটা প্রবাহিত তড়িৎ চ্যাপ্টারটা পড়বে যখন ওইখানে রোধ পড়বে, রোধের টোটাল ডিটেলসটা বোঝার পরেই এই অংশটা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে।
এইগুলোই পড়তে হবেই।